আমি উপন্যাসে কেবল এটুকু বললেই বলা হয় না, আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পড়তে সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একখানি ছোটোখাটো বাংলো ভাড়া নিলুম। সকাল ও বিকেল বেরিয়ে বেড়াই, দুপুরবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝা এসেও ৩-৪ জনের সঙ্গে অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝা এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে প্রায় বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানে বসেই পড়াশোনা নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কী অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথাই শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলে ভূতের ভয়ে কাতর হয়ে পড়ে। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তে অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলুম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচ আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্টু প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্টু প্রেতাত্মারা মানুষের সুরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা হয়ে রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময়ে মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারে বসে পড়ে বললেন, ও ভূতের গল্প বুঝি? বেশ, ভূতের গল্প শুনে আমি ভয় পেতে খুব ভালোবাসি। তখন অমূল্যবাবু বললেন, বেশ ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? সত্যিই বিশ্বাস করি, খালি তাই নয়,
আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। মদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেছে, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরির ধারণার কি কারণ শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতার রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এ কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন না। অমূল্যবাবু একটু অল্প স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর বাড়ি থেকে আস্তে আস্তে সে প্রমাণ ভালো করেই পেলাম। সন্ধ্যের অন্ধকারের ভিতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে দুজনে চা পান করছে। এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। ও গোবিন্দবাবু, চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটুও দেরি করবার সময় নেই। কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? মিসেস চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় আর বাঁচবে না। কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ি কারণ কি বলতে পারেন? না, কিন্তু এ রোগের এত বাড়াবাড়ির কারণ দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে আমি জানি। তার মানে গদাধরকে। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি। জোয়ান সমর্থ ছেলে, আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলেই গিয়ে সেখানে উপস্থিত হলাম। ঘরের ভিতরের এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকে রাত বোধ হয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডক্টর, এটা কিসের দাগ? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুরে কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেসে করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতো। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে ঘুম নেই বাবু। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার এলে 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথা মতোই কাজ করা হলো।
গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মৃত স্বরে বললেন, এ কি কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানে ওর ঠিকমতো সেবার চিকিৎসা হচ্ছে না। কুমুদিনী দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামলো। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড়হুড় করে বৃষ্টিধারা নেমে আসা শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার সার্সির বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমে ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখন সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে, ঝড় একেবারে হৈ হৈ করছে। এমন দুর্যোগে সার্সির উপর করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চায়। আবার বিছানার উপর শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সার্সির উপর আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ল। আর তো কোনোই সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভিতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোয়ার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত। টপ করে তুলে নিয়েই জেলে জানলার উপরে আলোটা ফেললুম। আর সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ সার্সির উপর দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে আগুনের মতন দপদপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু। বড় মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভিতর থেকে হুস করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুচড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়ল। আতঙ্কে সারা রাত ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো সার্সির কাঁচ ভেঙে ওই বুঝিয়ে অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখন আমি জড় ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। ও ভাই, আরে কি হলো? দরজা হলো। আরে কি মুশকিল। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। এত ভোরে আপনি? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি? এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে। বলেন কি? কি কি করে সারলো? গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। আপনি কি চারিদিকেই এমন পিশাচের স্বপ্ন দেখছেন? তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু, আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আমি আগে দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে আমি সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি।
কালকে রাতে ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধ হয়। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হয়ে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলুম। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভব নয় এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। কি সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটি বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাঁধা দেওয়ার জন্য মূর্তিটা হাত বাড়িয়ে তাড়াতাড়ি এগিয়ে এলো, কিন্তু বাঁধা দিতে পারলো না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরও জানলার উপর আরো কয়েকবার কড়া হাতের শব্দ শুনতে পেয়েছি, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্পের মতো মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাঁধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহ ত্যাগ করেছেন। আমার সারা শরীর কেমন একটা করতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে টেবিলে একটা কোণ ধরে তাড়াতাড়ি বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমি কাল রাতে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সবার আগে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিক বেদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। মিসেস চৌধুরী সাবধান, ট্রেন ট্রেন, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী সাবধান, ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে আমি দু চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম একটা তীক্ষ্ণ ও মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচে আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয়ের সম্বন্ধে এখনো আমাদের মনে ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমলো না কেন? তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে,
রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচক করে তুলেছে এবং চারদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাড়ির পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনোই ভুল হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভুল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত চোখে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময় বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমলবাবুর বাড়িতে। অমলবাবু বৈঠকখানায় একা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমলবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন অমূল্যবাবু। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, চলো। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো আমার সঙ্গে। আমি যন্ত্রচালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারদিক তেমনি নীরব ও নির্জন। আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায় যেসব অশরীরী দুষ্টু আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শারীরিক প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে। তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলে ত্রাণ ভেসে আসছে অশান্ত তালে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা কয়ো না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুইজনে বসে রইল। সেদিনকারে সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকে বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃতরাত্রির বুকে রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন,
আজকের রাতের মতো পিশাচি রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে 2 হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে হিহি করে অট্টহাসি করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। তার খানিকক্ষণ পরে সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ঝটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো, চলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি আমি জিজ্ঞেস করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিল। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলবো, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। শুধু এটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু 2 হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতরে শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল ও তার ঠোঁটের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাত তুলে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ।